দারুণ একটা এক্সপিরিয়েন্স। ভোর 5টা থেকে এখন বাজে রাত 2টা হবে। এখান থেকে প্রয়াগ আরো 5 ঘন্টা। হোটেলে আছি। গুড মর্নিং। যাচ্ছে তাই অবস্থা রাস্তার। কতক্ষণ জায়গা ফেসে আছে? 5 ঘন্টা। নমস্কার, লাইফ স্টোরিজের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা শুনেছিলাম কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে বারহি পর্যন্ত পৌঁছানোর কাহিনীটি। আর এই পর্বে আমরা শুনব বারহি থেকে প্রয়াগরাজের গল্পগুলি। তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইফ স্টোরিজের নতুন একটি পর্বে। লাইফ স্টোরিজ, যেখানে আপনারা শুনতে পাবেন জীবনের সাথে জড়িয়ে থাকা নানান স্বাদের গল্প, অল্প স্বল্প। তাই আর দেরি না করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর উপভোগ করতে থাকুন জীবনের সাথে জড়িয়ে থাকা নানান স্বাদের গল্প। বারহিতে যখন একটি লাইন হোটেলে আমরা লাঞ্চ সারলাম, তখন ঘড়িতে বিকাল 5:30। আবার স্টার্ট হলো জার্নি। কিছুক্ষণ চলতে চলতেই সানসেট হয়ে গেল। সময় সন্ধ্যে 6:30। এখনো কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে। তবে রাস্তা এখানে এতটাই খারাপ কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে, ফলে তাই সময়ও বেশি লাগছে। একটু এগোতেই দেখি দুপাশে লাইন দিয়ে প্রচুর মিষ্টির দোকান, আর সব দোকানই কিন্তু লাল রঙের। বাইরে সাজানো প্রচুর মাটির হাঁড়ি। জায়গাটা চৌপাড়ান। এখানে এই হাঁড়িতে করে বিক্রি হয় এখানকার বিখ্যাত মিষ্টি ক্ষীরমোহন। তবে আমরা আপাতত ক্ষীরমোহনের প্ল্যানটা মুলতবি রাখলাম। ফেরার সময় না হয় দেখা যাবে, কারণ অলরেডি অনেকটাই লেটে চলেছি। আস্তে আস্তে পার হলাম চোরদা, ধোবি এবং ফুলগো নদী, যেটি কিনা অন্তঃসলীলা, অর্থাৎ এখানে প্রবাহ মাটির নিচ দিয়ে বয়ে যায়। পৌঁছে গেলাম শেরঘাটিতে। এই রাস্তার উপর এটা কিন্তু একটা বড় জাংশন। অনেক ভালো রেস্তোরাঁ এবং গেস্ট হাউসও রয়েছে। আমরা শেরে বেহার নামে একটা জায়গাতে নামলাম ফ্রেশন আপ হতে। এখানে যে গেস্ট হাউসটি রয়েছে সেখানে দেখলাম অনেকেই নাইট স্টে করছেন। আচ্ছা, আমরা এসেছি এখানে শেরঘাটি। শেরঘাটিতে এসেছি আপাতত। তো এখানে বলছে আমাদের আরো 6 ঘন্টা লাগবে মির্জাপুর যেতে। মির্জাপুর 6 ঘন্টা লাগবে আমাদের। সকালের মধ্যে আমরা ঢুকে যাবো। কালকে সকালের মধ্যে আমি ঢুকবো। যারা এদিক দিয়ে আসছেন তারা এরকম মেন্টাল প্রিপারেশন রাখবে, কোনো যারা ড্রাইভ করতেই হবে। কোথায় এসেছি মানা? আমরা এখন কোথায় এসেছি? শেরঘাটি বিহারে। আমরা এখন কি খাবো? কি খাবো? बाहर आ जाओ। টিফিন ব্রেক। এখন রেস্ট ব্রেক হচ্ছে। এটা এক ঘন্টার মতো এখানে হল্ট করছি। এরকম ব্রেক না দিলে হ্যাঁ, আমাদের তো আর বিয়ে নেই, কম্পিটিশন নেই, কত তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। নুডলস খাচ্ছ? কেমন নুডলসটা খেতে? আমাদের যেহেতু আপাতত স্টে করার প্ল্যান নেই আর ডিনারটাও একটু দেরিতে করবই ঠিক করেছি, তাই স্ন্যাক্স আর চা খেয়ে বেরিয়ে পড়লাম।
ঘড়িতে সময় রাত 8:30। পার হলাম ঔরঙ্গাবাদ। এটাও একটা বড় জাংশন। যারা শেরঘাটিতে থামেন না তারা চাইলে এখানে ব্রেক নিতে পারেন। আরো কিছু দূর এগিয়ে আমরা উঠে পড়লাম বিহারের ওপর বিখ্যাত সোন নদীর বৃষ্টিতে। যদিও রাতের অন্ধকারে সেরকম কিছু দেখা যাচ্ছে না, তবে যেরকম ভাবে চলেছি তাতে বোঝা যাচ্ছে যে ব্রিজটা কত বড় হতে পারে। কিছুক্ষণ পর থেকে শুরু হয়ে গেল প্রয়াগরাজের জন্য সেই বিখ্যাত জ্যাম। একে তো রাস্তাটা খারাপ ছিলই, তার সাথে আবার সেই ভয়ানক জ্যাম। রাত প্রায় 11টা, সবাই বেশ টায়ার্ড। ঠিক করলাম ডিনারটা সেরে কোথাও একটা গাড়িটা সাইড করে রেখে একটু রেস্ট নিয়ে নেব। কিন্তু ঘন্টা 2 চলার পরও কোনো ভালো রেস্তোরাঁ চোখে পড়লো না। যাও বা একটা দুটো চোখেও পড়লো, সেগুলি আবার বন্ধ হয়ে গেছে। হয়তো রাত বেশি হয়ে গেছে সেজন্যই। অবশেষে রাত 2টো নাগাদ একটা লাইন হোটেলে রুটি তড়কা দিয়ে ডিনার সারতে হলো। সেখানেও ভিড় ছিল এতটাই বেশি যে রুটি তড়কার জন্য প্রায় মিনিট 45 অপেক্ষা করতে হলো। এই যে রাত 2টোর সময় আমাদের সিন ডিনার করে আমরা কি করছি? ও, পুচকি আবার জোয়ান খাচ্ছে। এই যে পুচকির অবস্থা দেখো, জোয়ান খাচ্ছে। 22 ডিগ্রি টেম্পারেচার। এই যে অনির্বাণ কফি রেডি করছে, দেখো কফি 12 ভোল্ট চার্জারের মধ্যে কফি। আমরা যে রেস্টুরেন্টে খেলাম এই যে কফি। সেটাও কি বন্ধ হয়ে গেছে? এই যে কফি বসিয়ে দিয়েছি পিছনে হ্যাঁ, বন্ধ হয়ে যাও, আমরাই লাস্ট কাস্টমার ছিলাম। এই যে কফি হচ্ছে, গরম হচ্ছে এখন। এখানে 12 ভোল্ট চার্জারে জাস্ট রেখে দিলেই যে গরম হচ্ছে আস্তে আস্তে। ভালোই গরম হয়ে গেছে। কফি দিয়েছো? হ্যাঁ, কফি আছে দেওয়া। এই যে এখান থেকে সিপ করে এবার খাওয়া যাবে। ওর 5:30 থেকে 2টো, মোটামুটি রাত 2:30। এবার আমরা দাঁড়াতে দাঁড়াতে এসছি অনেক। কত কিলোমিটার? 633 কিলোমিটার। 633 কিলোমিটার আমরা কভার করেছি। ধীরে সুস্থে আরো একটু যাওয়া হবে। এখান থেকে প্রয়াগ আরো 5 ঘন্টা। যাই হোক, গরম গরম রুটি তড়কা দিয়ে ডিনার সেরে একটু এগিয়ে দেখলাম একটা পেট্রোল পাম্প। ঠিক করলাম এখানেই গাড়িটা সাইডে দাঁড় করিয়ে রেখে রেস্ট নিয়ে নেব। এইরকম অভিজ্ঞতা কিন্তু এবারে প্রথম, যদিও একটু ভয় লাগলো না, কারণ চারপাশে আরো অনেক গাড়ি, এরকম আরো অনেক পেট্রোল পাম্পে দেখলাম সাইড করে রেখে রেস্ট নিচ্ছে। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। ঘন্টা 4 এখানেই আপাতত রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু হলো। ভাবলাম সামনে ভালো কোনো ফুড জয়েন্ট পেলে সেখানে একবারে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটাও সেরে নেব। কিন্তু জ্যামের যা অবস্থা, সকাল 7:30 পর্যন্ত সেরকম কিছুই পেলাম না। জ্যামের অবস্থা এতটাই ভয়ানক যে লোকজনকে দেখলাম রাস্তার পাশে গাড়ি দাঁড় করে প্রকৃতির ডাকে সাড়া দিতে মাঠে নেমে পড়ছে। আমরা আরো কিছুক্ষণ এগিয়ে মোহনিয়ার কাছে পৌঁছে রাস্তার উপর একটা ভালো হোটেল দেখতে পেলাম, জিবি হোটেল। দেখে তো একটু মনে শান্তি পেলাম, কিন্তু ঢুকে শুনি এখানে ব্রেকফাস্ট পাওয়া যাবে না। ঠিক আছে, তাও সই, তবে চা দিতে পারেন। কিন্তু ওনারা বাইরের কোনো কাউকে ওনাদের ওয়াশরুম ইউজ করতে দেন না। তবে যেহেতু আমাদের সাথে বয়স্ক এবং বাচ্চা রয়েছে, তাই হয়তো আমাদের দেখে ওনাদের একটু মায়া হলো, ওনারা রাজি হলেন। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, একদম মোহনিয়া টোল প্লাজার ঠিক আগে হাইওয়ের উপরে। যদি আপনারা কখনো এখানে নাইট স্টে করতে চান তাহলে এই হোটেলটা দেখতে পারেন। আমরা আপাতত ফ্রেশ হয়ে চা খেয়ে আবার জার্নি শুরু করলাম। এটা জিবি হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। অনির্বাণের অবস্থা আর এই যে আমাদের সোনার অবস্থা। ঠিক আছে, ফ্রেশ হওয়ার জায়গা পাওয়া গেছে। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমরা কালকে রাত্রে, হ্যাঁ একদম, আমরা কালকে একটা জায়গায় রেস্ট নিয়ে পেট্রোল পাম্পের কাছে ঘন্টা 4 মতো এটা রেস্ট নিয়ে তারপরে আমরা এখন আবার বেরোচ্ছি ফ্রেশ হয়ে। তো ভেরি গুড মর্নিং, দেখা যাক কখন পৌঁছানো যায়। এটা মোহনিয়ার কাছে, যদি
কেউ চান এখানেও ফ্রেশ হতে পারে। যদিও রাস্তার উপরে এমনই ভয়ানক জ্যাম যে দেখে আর বেরোতে ইচ্ছা করছিল না, কিন্তু আসল উদ্দেশ্যটাই তো বাকি। তাই সবাই মিলে আবার ভগবানের নাম নিয়ে জার্নি স্টার্ট করলাম। দেখা যাক কখন পৌঁছাই। এমনিতে এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব 200 কিলোমিটার। নর্মাল টাইমে 3 ঘন্টার বেশি লাগার কথা না, তবে এখন হয়তো রাতই হয়ে যাবে পৌঁছাতে। পার হয়ে গেলাম মোহনিয়া টোল প্লাজা। আপাতত বাড়ি থেকে আনা ক্রিম ব্রেড, কলা এই সমস্ত দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। কিছু দূর এগিয়ে ঢুকে পড়লাম ইউপিতে। রাস্তায় কিন্তু অনেকটাই খালি। বোঝা গেল এই যে মেন জ্যামটা সেটা ছিল বিহারে কনস্ট্রাকশনের জন্য। ইউপিতে যদি একবার ঢুকে পড়েন তাহলে কিন্তু জ্যাম অনেকটাই কম। যাই হোক, সকাল 9:30 নাগাদ আমরা মোগল সরাই পেরিয়ে বাঁ দিকে রাস্তা নিলাম। এই রাস্তাটা মির্জাপুর হয়ে প্রয়াগরাজ ঢুকছে, আর ডান দিকের রাস্তাটা রামনগর হয়ে গঙ্গা নদী পার হয়ে বারাণসী ঢুকছে। মুঘলসরাইটা পার করেই একটু এগিয়ে বাঁ দিকে একটা রাস্তা রয়েছে, এটা মির্জাপুরের দিকে যাচ্ছে। এখান থেকে আমরা বাঁ দিকে নিলাম, কিন্তু গুগলটা ফলো করলে এখানে একটু প্রবলেম হতে পারে, এই জন্য একটু দেখে বাঁ দিকে যেখানে ঢোকা যাচ্ছে এন্ট্রান্সটা সেখানে দিয়ে তারপর এটা ঢুকতে হবে। একটা উঁচু নিচু রাস্তা দেখাচ্ছে এখানে। যাই হোক, আপাতত আমরা মির্জাপুর যাওয়ার রাস্তাটা ঢুকে গেছি। এখান থেকে মির্জাপুর বলছে 1 ঘন্টা 25 মিনিট, আর মির্জাপুর থেকে প্রয়াগরাজ আরো 1 ঘন্টা। টোটাল এখনো 2.5 ঘন্টা যেতে হবে প্রয়াগরাজের জন্য। দেখা যেতে পারে রাস্তার কি কন্ডিশন। এখান থেকে বাঁদিকে এই যে জায়গাটা এই যে দেখাচ্ছে সেটা, এটা সামনে থেকে এখানে বাঁদিকে গঙ্গা পেরোনোর আগে বাঁদিকে চলে গেলাম। রামনগর থেকে মির্জাপুরের রাস্তা, জায়গাটার নাম হচ্ছে রামনগর। কিছুদিন ভিতরের রাস্তা গিয়ে আবার একটা বাঁদিকের রাস্তা চুনারের দিকে, চুনার বলে জায়গাটা, সেদিকটাই আমরা যাচ্ছি। সেদিকটাতে জায়গা চুনার কিসের জন্য এটা? জেল। চুনার জেল, বিহার জেল, মিল্কিপুর, এই যে মিল্কিপুর জায়গাগুলো খুব পপুলার জায়গা, নাম শোনা গেছে। ডান দিকে গেলে ডান দিকে মিল্কিপুর, চুনার আর মির্জাপুর। আমরা ডান দিকে যে গঙ্গা নদী, গঙ্গার পাশ দিয়ে আচ্ছা, গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে। গঙ্গাটাকে ক্রস করলাম, আমরা গঙ্গা ক্রস করলেই বেনারস। ওপারটা হচ্ছে বেনারস আর এপারটা হচ্ছে রামনগর। বারাণসী হয়ে প্রয়াগরাজের যে রাস্তা সেটাতে জ্যাম অনেকটাই বেশি হচ্ছে, তাই আমরা ঢুকবো মির্জাপুর হয়ে। রাস্তা এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা, এটার নাম হচ্ছে প্রতাপপুর টোল প্লাজা। আমাদেরকে তাই গঙ্গা নদী কিন্তু পার হতে হবে না, তবে চুনারের কাছে গঙ্গার পাশ দিয়ে একদম রাস্তাটা ধরে এগিয়ে যাব। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, পুরোটাই কংক্রিটের, দুপাশে সবুজ ক্ষেত আর দূরে পাহাড়ও দেখা যাচ্ছে। আমরা কিন্তু আপাতত মির্জাপুরে ঢুকেই গেছি। এখান থেকে আমাদেরকে বাঁ দিকের মির্জাপুর রোড ধরে এগিয়ে যেতে হবে। দুপুর প্রায় 12:30। যেহেতু ব্রেকফাস্টটা ঠিক করে করা হয়নি, তাই সামনেই পঞ্চশীল বলে একটা রেস্তোরাঁ দেখে নেমে পড়লাম। ভাবলাম লাঞ্চটা সেরেই নিই, কারণ কে জানে সামনে আরো কতটা পথ জ্যামের মধ্যে দিয়ে যেতে হবে। কেমন লাগছে খাওয়া? ভালো লাগছে? আর সত্যিই তাই, একটু এগোতেই শুরু হয়ে গেল সেই ভয়ানক বিখ্যাত কুম্ভের জ্যাম। ভাগ্যিস লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এদিকটাও খুব সুন্দর লাগছে। 1 ঘন্টা 55 মিনিট।
কুম্ভে ঢোকার যে রাস্তাটা সেটা যদি বা একটুখানি নড়ছে, ডান দিকে যে কুম্ভ থেকে বেরোনোর রাস্তাটা সেটা কিন্তু একদম জ্যামটা স্ট্যান্ড স্টিল, একটা গাড়ি একটুও নড়ছে না। আমরা গত আধ ঘন্টা ধরে এখানেই দাঁড়িয়ে আছি। বাঁ দিকে দেখলাম একটা পার্কিংও রয়েছে, অনেকে এখানেই গাড়ি রেখে হাঁটতে শুরু করেছেন, কেউ বা আবার বাইকও নিচ্ছেন। কিন্তু যেহেতু আমাদের হোটেল প্রয়াগরাজই, তাই আমাদেরকে তো যেতেই হবে, জ্যামে আটকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবে ঘন্টা দুয়েক ধরে আস্তে আস্তে করে যখন এগিয়ে প্রয়াগরাজের ভিতর ঢুকলাম, তখন দেখা দিল আরো এক সমস্যা। আমাদের হোটেলের লোকেশনটা সেট করাতে গুগল যে যে রাস্তাগুলো আমাদের দেখাচ্ছে সেই রাস্তা ধরে কিছু দূর এগোনোর পরে সব জায়গায় নো এন্ট্রি বোর্ড লাগানো। आप वही मिलोगे, आप उधर जाओगे, वहीं जाओगे। अच्छा निकल जाओ। এভাবে 3 বার 3টে রাস্তা দিয়ে ট্রাই করার পরও যখন একটাতেও ঢুকতে পারলাম না, বাধ্য হয়ে একজন পুলিশ অফিসারকে অনেক অনুরোধ করার পর উনি আমাদের পারমিশন দিলেন প্রয়াগরাজের ভিতরে ঢোকার জন্য। আর কেন যে এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো ছিল আর কেনই বা ওনারা পারমিশন দিচ্ছিলেন না, সেটা আমরা একবার ভিতরে ঢোকার পরই বুঝতে পারলাম। অথই মানুষের ঢল। আস্তে আস্তে মানুষের ভিড় কাটিয়ে যখন আমরা হোটেলের অ্যাড্রেসটায় পৌঁছালাম, তখন ওখানে গিয়ে শুনি একজন স্থানীয় বাসিন্দা বললেন এখানেই নাকি এই অ্যাড্রেসটাই নেই, এটা সম্পূর্ণ একটা ভুল রাস্তায় আমরা পৌঁছে গেছি। ওখানেই একজন দোকানি আমাদের হোটেলের ম্যানেজারের সাথে ফোনে কথা বলে রীতিমতো কাগজে আমাদেরকে ম্যাপ এঁকে রাস্তাটা বুঝিয়ে দিলেন। সামনে পিছনে দুপাশে যেদিকে চোখ যাচ্ছে খালি মানুষ আর মানুষ, তাদের মাঝখান দিয়ে গাড়ি চালানো সত্যি খুব ভয়ানক ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে রাস্তাটা বুঝে তো লাভ নেই, কারণ সব জায়গায় নো এন্ট্রি। আমরা অনেকবার ধরে আবার একই রাস্তায় পাক খেতে থাকলাম। ফাইনালি যখন আমরা হোটেলে পৌঁছালাম, ঘড়িতে সময় সন্ধে 6:30। বছরের অন্য সময় গেলে কিন্তু এই হোটেলটা খুঁজে পেতে একদমই অসুবিধা হবে না, একদম প্রাইম লোকেশন। যদিও এটা হোটেল ঠিক নয়, হোমস্টে, মাহেবা রোডের উপর সার্থক হোমস্টে। হোমস্টের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি আপনাদের কখনো দরকার হয় আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন দোতলার উপরে এই হোমস্টেটি, যার মধ্যে 2টি বেডরুম রয়েছে, ড্রয়িং রুম, 2টো বাথরুম এবং কিচেন, আর রয়েছে একটি বারান্দাও। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো। আর চার্জ ছিল প্রতিদিন মাত্র 3,500 টাকায়। হোটেলে ঢুকে আমরা বেরোলাম ডিনারের খোঁজে, কিন্তু আশেপাশে সেরকম কোনো ভালো খাবারের দোকান না থাকায় জোম্যাটোতে অর্ডার দিয়ে দিলাম। এবং অদ্ভুত ব্যাপার, এত জ্যামের মধ্যেও কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো আমাদের হাতে। ডিনার শেষ করে আমরা তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম, কারণ কালকে খুব ভোরে উঠতে হবে। আসল যে উদ্দেশ্যে আসা সেটাই তো এখনো বাকি। কালকে ভোরে উঠেই আমরা এখান থেকে রওনা দেব সঙ্গমের উদ্দেশ্যে। তবে সেই সব গল্পগুলি কিন্তু থাকবে অন্য আরেকটি পর্বে। আপাতত আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর শুনতে থাকবেন লাইফ স্টোরিজ। লাইফ স্টোরিজ, জীবনের গল্প অল্প স্বল্প। भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं